নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখার এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত চারটি বড় গোচর কিন্তু হয়ে গেছে। শনিদেব রাশি পরিবর্তন করেছেন, তিনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এসেছেন। দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশিতে অবস্থান করছিলেন, তিনি এখন মিথুন রাশিতে অবস্থান করছেন। রাহুর অবস্থান ছিল আবার মীন রাশিতে, এখন রাহুর অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে। আর কেতুর অবস্থান ছিল কন্যা রাশিতে, মানে আপনার রাশিতে। সেই কেতুর অবস্থান এখন হয়েছে সিংহ রাশিতে, যেগুলি সব থেকে বেশি প্রভাব ফেলে। এই চারটি গোচর কিন্তু বৃহৎ গোচরের মধ্যে পড়ে, সেই জন্য আমরা এটাকে মহাগোচরও বলতে পারি। এবার আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে গোচর হয়ে গেছে সেই কবে মার্চ মাসে, মে মাসে, এখন চলছে জুন মাস, তাহলে এত দিন পর কেন এই প্রতিবেদন? এটা কি তাহলে পুরাতন? একদমই না শ্রোতা বন্ধুরা, পুরাতন নয় এই কারণেই এখনও এই চারটি গ্রহের গোচরের জন্য 2.5 বছর, 1 বছর এবং 1.5 বছর পড়ে আছে আপনার সামনে। আর এই গোচর ফল পুরাতন নয়, আমরা সমস্ত দিক বিবেচনা করেই কিন্তু তবে একটি প্রতিবেদন তৈরি করতে পারি, তার আগে কিন্তু একদমই নয়। এই জন্য আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন হয়তো যে আমাদের প্রতিবেদন কিন্তু অনেক দিন পর আসে। অবশ্যই আমরা সময় নিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে নিরীক্ষণ করার চেষ্টা করি, তবেই কিন্তু একটি প্রতিবেদন আপনার সামনে আসে। শুধুমাত্র এই 4টি গ্রহের গোচরই নয়, তার সঙ্গে আরও অন্যান্য গ্রহের যে গোচর সেগুলি অবিরাম হয়ে চলেছে। এই যেমন সূর্যদেবের গোচর প্রতি 1 মাস পর হয়, রাশি পরিবর্তন করেন তিনি। চন্দ্রদেবের গোচর কিন্তু খুব ঘন ঘন হয়, তার গোচরের সময়সীমা হচ্ছে 2.5 দিন। তাছাড়া মঙ্গলদেবের গোচর হয় প্রতি 45 দিন থেকে 2 মাস অন্তর অন্তর। বুধের গোচর হয় 20 দিন, 1 মাস। বুধের মতনই কিন্তু শুক্রের গোচরটাও হয় 20 দিন কি 1 মাস। কিন্তু যে 4টি বড় গোচর রয়েছে, দেবগুরু বৃহস্পতি, কর্মফলদাতা শনি, তাছাড়াও ছায়াগ্রহ যেগুলি রয়েছে রাহু এবং কেতু, তো এই 4টি বৃহৎ গোচরের ফলে কন্যা রাশির জীবনটা কেমন হতে চলেছে? এই গোচরের সাথে সাথেই এই 4টি গ্রহের দৃষ্টি আবার আপনার কোন কোন ঘরে পড়ছে, এই সমস্ত বিষয় আমরা আজ বিস্তারিত ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাই বলবো এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ এটা শুধুমাত্র গ্রহ গোচরের পূর্বাভাস নয়, এটা আপনার আত্মার কথা, আপনার মনের কথা। আর আপনার যদি শুনতে শুনতে কোথাও মনে হয় যে একটি সংক্ষিপ্ত রাশিফলের ভিডিও হলে খুব ভালো হতো, তাহলে অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন না। তার কারণ একটি সামান্য রাশিফলের ভিডিও দিয়ে এই 4টি বড় গোচরের ব্যাখ্যা করা একদমই সম্ভব নয়। যারা প্রকৃতই জানতে আগ্রহী যে আপনার জীবনটা আগামী দিনে ঠিক কেমন হতে পারে, একমাত্র তারা এই ভিডিওটি শুনবেন এবং এগিয়ে যাবেন। তাছাড়াও এই ভিডিওর মাধ্যমেই আপনারা পাবেন একটি উপায়, বিশ্বাস অনুযায়ী এই উপায় করার ফলে কিনা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। এই প্রতিবেদনটি শুরু করার আগে আমরা প্রথমেই জেনে নেব যে বর্তমান গ্রহস্থিতিটা কী আছে, যাতে আমাদের আগে এগিয়ে যেতে আরও সুবিধে হয় এবং আমরা জানতে পারি যে কোন গ্রহ কোন ঘরে এই মুহূর্তে অবস্থান করছেন, কোন নক্ষত্রে অবস্থান করছেন। এই মুহূর্তে আপনার সামনে যে চার্টটি রয়েছে সেই চার্টটি হচ্ছে জুন মাসের 22 তারিখের চার্ট, যেখানে সূর্যদেবের অবস্থান রয়েছে মিথুন রাশিতে আপনার 10ম ঘরে আদ্রা নক্ষত্রে। বুধের অবস্থান রয়েছে আপনার 10ম ঘরে পুনর্বসু নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতিও রয়েছেন আপনার 10ম ঘরে আদ্রা নক্ষত্রে। গুরুশ্রেষ্ঠ শুক্র এই মুহূর্তে মেষ রাশিতে আপনার 8ম ঘরে অবস্থান করছেন ভরণী নক্ষত্রে। একই সঙ্গে চন্দ্রদেবও অবস্থান করছেন আপনার 8ম ঘরে ভরণী নক্ষত্রে। চন্দ্রদেবের গোচর প্রতি 2.5 দিন পর হয়, তাই আপনি যেদিন শুনছেন চন্দ্রদেব সেদিন অন্য কোনো রাশিতে এবং নক্ষত্রে অবস্থান করছেন। আপনার 1ম ঘরে অবস্থান রয়েছে কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং একই সঙ্গে মঙ্গলের অবস্থান রয়েছে মঘা নক্ষত্রে। আপনার 6ষ্ঠ ঘরে অবস্থান রয়েছে রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার 7ম ঘরে অবস্থান করছেন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তো এই হচ্ছে বর্তমান গ্রহস্থিতি। শ্রোতা বন্ধুরা, কিছু এমন ব্যক্তি রয়েছেন যারা জন্মছকে নিজের গ্রহের অবস্থান বুঝতে পারেন না। রাশিচক্রের 1 থেকে 12 অবধি সংখ্যা দেওয়া, ওই প্রত্যেকটা সংখ্যায় নিজের সংখ্যা ভেবে বসেন। যারা জানেন তাদের কথা আলাদা, কিন্তু যারা জানেন না তারা অবশ্যই এই সম্বন্ধে অবগত হবেন, যাতে ভবিষ্যতে নিজের জন্মছকে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছেন এটা বুঝতে অসুবিধা না হয়। রাশিচক্রের প্রথম ঘরটি হচ্ছে মেষ রাশির ঘর, দ্বিতীয় ঘরটি হচ্ছে বৃষ রাশির ঘর, তৃতীয় ঘরটি হচ্ছে মিথুন রাশির ঘর, চতুর্থ ঘরটি হচ্ছে কর্কট রাশির ঘর, পঞ্চম ঘরটি হচ্ছে সিংহ রাশির ঘর এবং ষষ্ঠ ঘরটি হচ্ছে কন্যা রাশির ঘর, অর্থাৎ আপনার ঘর, আপনার প্রথম ঘর।
এবার প্রথম ঘর আপনি যেটা দেখতে পাচ্ছেন 1 নাম্বার লেখা আছে, সেটা কিন্তু শুধুমাত্র মেষ রাশির ব্যক্তিরাই 1 নাম্বার ঘর বলতে পারবেন। আপনার ক্ষেত্রে কিন্তু এটি 8ম ঘর হবে। মূলত এই কারণেই বেশিরভাগ মানুষ ভুল করে বসেন যে কোন গ্রহ কোন ঘরে বসে আছেন, মানে কি হতে পারে জীবনে, এটা হয়তো ভেবে বসেন। কিন্তু আজকের পর থেকে আর হবেন না, তার কারণ আজকের পর থেকে আপনি নিজেই জেনে যাবেন। আপনি আপনার জন্মছক নিয়ে বসুন এবং মিলিয়ে দেখে নিন কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছেন। আপনার কন্যা রাশি, 6ষ্ঠ ঘরটি হচ্ছে আপনার প্রথম ঘর, এটি আপনাকে মনে রাখতে হবে। তারপর থেকে যতগুলি ঘর রয়েছে 2য়, 3য়, 4র্থ এইভাবে কিন্তু চলবে। যিনি জানতেন না এই ব্যাপারটি, আশা করি জেনে গেছেন। শ্রোতা বন্ধুরা, গত মার্চ মাসের 29 তারিখে শনিদেব আপনার 7ম ঘরে প্রবেশ করেছেন। যখন শনিদেব আপনার 7ম ঘরে, অর্থাৎ দাম্পত্য ও অংশীদারিত্বের ঘর যাকে বলা হয়, সেখানে প্রবেশ করেন, তখন সম্পর্কের প্রকৃত ভিত্তি নিয়ে পরীক্ষা শুরু হয়। আপনি কোথাও যাচ্ছেন বা বেরিয়েছেন, বিশেষ করে যাতায়াতের সময় এমন কোনো বিপরীত লিঙ্গের মুখোমুখি হন, আপনি ক্রমশ আকর্ষিত হতে থাকেন। বেশিরভাগই পুরুষদের ক্ষেত্রে এটি হয়ে থাকে, আবার নারীদের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। 7-5 না ভেবেই অনেক সময় সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে থাকে মন। মানুষের মন এমনই একটি অদৃশ্য বস্তু যা কখনো মানুষের সাথে শত্রুতা করে, আবার কখনো ভালো বুদ্ধি দেয়। তো এই একই মন বহুরূপীর মতো কাজ করে, কখনো মুখোশ খুলে আবার কখনো মুখোশ পরে। তো তার প্রধান কারণ যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমেই চিন্তা সেই প্রকৃতির মধ্যে যে নেতিবাচক শক্তিগুলি রয়েছে সেগুলি। নেতিবাচক শক্তিকে প্রধানত আমরা রাহুকে বুঝি। আরও একটি নেতিবাচক শক্তি রয়েছে, যেটি হচ্ছে মঙ্গল। সবার ক্ষেত্রে সবসময় মঙ্গলের হয় না, কখনো কখনো অমঙ্গলেরও হয়ে যায়। এই মনই তো মানুষকে নিয়ন্ত্রণ করে। কখন যে আপনি ক্রোধী হয়ে যান, কখন যে আপনার মধ্যে লোভের জন্ম নেয়, কখন যে আপনার মনে কামনা তৈরি হয়, কখন যে আপনার মনে বাসনা তৈরি হয়, এই সমস্ত কিছুই এই যে 6টি ইন্দ্রিয় রয়েছে মানব মধ্যে, এটিকে আপনি মন করলে নিয়ন্ত্রণও করতে পারেন। কিন্তু একটি সম্পর্কে জড়িয়ে যাওয়ার চেষ্টা, 7-5 কিছু না ভেবে একটা মায়া যেন মনের মধ্যে ক্রমশ চেপে চেপে বসে। এটাই হয় মন যখন শত্রুতা করে। কিন্তু শনিদেব যখন 7ম ঘরে আছে, তখন আপনি এই সমস্ত পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে গেলেন। যখনই আপনি এমন কোনো দাম্পত্য সম্পর্ক তৈরির চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, যাকে আপনি মহাবিশ্বের সৌন্দর্য হিসাবে দেখছেন, তার মধ্যে কুৎসিত ভাবটা কোথায় লুকিয়ে আছে সেটা আপনার সামনে খুব তাড়াতাড়ি আসবে। এটা বলার অপেক্ষা রাখে না। তাই এখনই সজাগ হন, ভেঙে পড়ার থেকে বাঁচুন। যা আপনার সাথে মেলে না, যার আপনার সাথে বনে না, শুধু সৌন্দর্যটুকুই লোক দেখানি হয়ে যায়, ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়, আপনার জীবনটা হয়ে যায় নরক সমান। তো সেই সম্পর্ক থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এইরকম যারা সম্পর্কের ফাঁদে পা দিয়ে ডুবে যাচ্ছেন আস্তে আস্তে, তাদের বাঁচার রাস্তা তৈরি হচ্ছে। কারণ আপনারা জানেন যে শনিদেবের নেতিবাচক প্রভাব তো আছেই, অবশ্যই আছে। নিউটনের 3য় সূত্র অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার একটি না একটি বিপরীত প্রতিক্রিয়া আছেই আছে। এ যেমন অকাঠ্য সত্য, তেমনি এটাও সত্য। শনিদেবের 2টি প্রভাবই বিদ্যমান আছে। কখনো কখনো শনিদেব ইতিবাচক ফল দান করে থাকেন, আবার কখনো কখনো অন্যান্য পাপী গ্রহ এবং যে নেতিবাচক গ্রহগুলি আছে সেই গ্রহগুলির সংস্পর্শে এলে অনেক সময় নেতিবাচক ফলাফলও পেয়ে থাকে মানুষ। তো সেই রকমই কিছু একটা। যখন শনিদেব আপনার 7ম ঘরে দাম্পত্য অংশীদারিত্বের ঘরে প্রবেশ করেন, তখন সম্পর্কের প্রকৃত ভিত্তি নিয়ে পরীক্ষা শুরু হয়। যদি আপনার দাম্পত্য জীবন বা দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে কোনো অস্পষ্টতা, ভুল বোঝাবুঝি বা অমিল থেকে থাকে, তাহলে শনিদেব সেই দুর্বল জায়গাগুলিকে সামনে নিয়ে আসবেন। তাকে ভাঙনের সময় ভাবার দরকার নেই, বরং এটি সেই সময় যখন সম্পর্কের গভীরে থাকা অব্যক্ত প্রশ্নগুলির উত্তর খোঁজার সুযোগ চলে আসে। এমন অনেক সম্পর্ক রয়েছে যা এগুচ্ছেও না, পিছোচ্ছেও না। এই রকম ধরনের যে সম্পর্কগুলি আছে, সেই সম্পর্ক থেকে অনেকটাই বেঁচে যাবে সেই ব্যক্তিরা যারা এই রকম ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন, না পারছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, শুধুমাত্র যেন একটা মায়ার বাঁধন বেঁধে রেখেছে। যখনই সেটা ছাড়তে যাওয়া হয়, তখনই মনে হয় যেন কোনো বিপদ আসতে পারে। শনিদেব চান আপনি বাস্তব হন, আবেগের আড়ালে লুকোনো না থেকে সম্পর্কের সত্যিকারের কাঠামো বুঝে তাকে গঠন করুন। যারা মনের সত্যিকার সংযোগে বিশ্বাস রাখেন, পরস্পরের দায়িত্ব ও শ্রদ্ধাকে গুরুত্ব দেন,
তাদের জন্য এই সময়টি দাম্পত্য বা অংশীদারিত্বকে আরও দৃঢ় ও পরিণত করবে। এই গোচর আপনার কাছে এক ধরনের সম্পর্ক সংস্কার বা রিলেশনশিপ অডিটের মতো, যা সম্পর্ককে ভেঙে না দিয়ে বরং ভেতর থেকে মজবুত করে তোলে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা সেই শুভ সময় যখন আপনি নিজের এবং আপনার সঙ্গীর প্রতি আরও সততা, সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে পারেন। যারা একা আছেন তাদের জীবনে গুরুতর সম্পর্কের প্রবেশের সময় এটা হতে পারে, তবে সেটা হবে সময়, বাস্তবতা ও দায়িত্বে ভরা এক স্থিতিশীল সংযোগ, যেটা আপনার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, শনিদেবের নেতিবাচক প্রভাবও কিছু না কিছু থাকতে পারে। যদি আপনার জন্মছকে শনিদেবের অবস্থান এমন কোনো গ্রহের সাথে রয়েছে, যেমন মঙ্গল, রাহু, কেতু, চন্দ্র, এমন কোনো গ্রহের সংস্পর্শে রয়েছে যেখানে শনিদেবের সাথে হয় তাদের বনে না, আর না হয় শনিদেবের প্রভাবে তাদের চঞ্চলতা বেড়ে যায় বা তাদের প্রভাবে শনিদেবের চঞ্চলতা বেড়ে যায়, এমন যদি প্রভাব থেকে থাকে আপনার জন্মছকে, অবশ্যই নিজের জন্মছক একবার দেখে নেবেন। সম্পর্কের দিক থেকে একটু ভুল বোঝাবুঝি, একটু দ্বন্দ্ব, তর্কাতর্কি, এইসব জিনিস থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যতটা সম্ভব নিজেকে এই সমস্ত দিক থেকে এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। তাতে করে সম্পর্কের তিক্ততা কমবে এবং পরিবারে হাসি খুশির ভাব বজায় থাকবে। যে কোনো সমস্যাকে চাপ না দিয়ে তাকে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগোতে হবে। আপনার অংশীদারের দৃষ্টিভঙ্গিও জানতে হবে। সম্পর্ক তখনই পবিত্র বন্ধনে রূপ নেবে যখন দুটি মানুষ একে অপরকে বুঝে নিতে সময় দেন। শ্রোতা বন্ধুরা, সপ্তম ঘর শুধুমাত্র বিবাহ সম্পর্কের ঘর নয়, একই সঙ্গে সপ্তম ঘর ব্যবসায়িক অংশীদারিত্বের ঘর, ব্যবসার ঘর। এটি এমন একটি সময় আপনি ব্যবসার অংশীদারদের নিয়ে চিন্তাভাবনা করবেন। তারা বিশ্বাসযোগ্য তো? আপনার সাথে আপনার অংশীদারিত্বের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ তো? দায়িত্ব ভাগাভাগি ন্যায্যতা আছে তো? শনিদেব কিন্তু এখানে খুবই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি আনেন। যদি আপনি অতীতে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, এখন সময় এসেছে তার মূল্য চুকানোর। যদি আপনি পরিশ্রম ও সততার ভিত্তিতে কোনো সম্পর্ক বা চুক্তি গড়েছিলেন, তাহলে শনিদেব সেগুলির ফল দিতেও দ্বিধা করবেন না। ব্যবসায়িক দিক থেকে কী ধরনের পরিবর্তন আসতে পারে? প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে, অংশীদার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এখন আপনি অনুভব করবেন যে কোনো লোকের সাথে ব্যবসা শুরু করা যাবে না। বিশ্বাসযোগ্য, পরিশ্রমী ও দায়িত্বশীল সঙ্গী ছাড়া আপনি স্থায়ী সাফল্য পাবেন না। যে আপনার একটি ছোট বড় মাঝারি যে কোনো একটি ব্যবসা রয়েছে এবং সেখানে আপনি একা সমস্ত কিছু পারবেন না। বিশেষ করে আপনার একটি বা দুটি স্থানীয় কর্মী দরকার, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখছেন কর্মী কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না। আর যদি বা খুঁজে পাচ্ছেন, আপনার সামনে অনেকেই আসছে কিন্তু গরজ করছে প্রচণ্ড। তাদের মধ্যে একটা অন্যরকম মনোভাব রয়েছে। যখনই আপনি তাদেরকে কাজের কথা বলছেন, তখনই খুব বেশি কিছু চেয়ে বসছে বা বেশি কিছু প্রত্যাশা রাখছে আপনার কাছে সেই কাজের বদলে, যাতে করে কি হচ্ছে, আপনার দ্বারা সেই অবস্থায় কর্মী রাখা সম্ভব হচ্ছে না। আবার যদি আপনি কর্মী পেয়েও গেছেন, তো দীর্ঘদিন ধরে ঝামেলার মধ্যে দিয়ে কাটছে, কর্মী কাজ করতে চাইছে না, আপনি হিসাব পাচ্ছেন না, জিনিসপত্র চুরি যাচ্ছে, বারবার ভুলভ্রান্তি হচ্ছে, কম বেশি জিনিস যাচ্ছে, আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। কিন্তু আপনি কোনোভাবেই ভালো কর্মী সন্ধান পাওয়ার পরেও আপনার পুরনো কর্মীটিকে ছাঁটাই করতে পারছেন না। এমন অবস্থায় আপনার এখন মনে হতে পারে যে চুক্তিটি লিখিত হলে ভালো হতো। আপনার ব্যবসায় দীর্ঘদিন ধরে লোকসান বেড়েই চলেছে সেই কর্মীর জন্য। সময় মতো আসে না, কাজ করে না ঠিকভাবে, এই সমস্ত কিছু সমস্যা আপনার সাথে লেগে থাকে। কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে এবারে আপনি বেরিয়ে আসতে পারবেন। পুরনো অংশীদারিত্ব ভেঙে নতুন সুযোগ আসতে পারে। যদি কোনো অংশীদার অব্যবস্থাপনা করে থাকেন বা আপনাকে ঠকিয়ে থাকেন, তাহলে সেই সম্পর্ক ভেঙে যেতে পারে। বড় কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। শনিদেব ধৈর্য শেখান, তাই আপনি ভাবনা চিন্তা করে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে অগ্রসর হবেন। এটাই কিন্তু দীর্ঘমেয়াদে সফলতার মূল চাবিকাঠি হবে। ব্যবসায়িক অংশীদারিত্ব নির্বাচনের সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনাকে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এই সময়টি কিন্তু উপযুক্ত। আবেগ নয়, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিন। আপনার দায়িত্ব অবিচল থাকুন, তাহলেই কিন্তু শনিদেব আপনাকে পুরস্কার দেবেন। সবথেকে বড় কথা যেটা হয়, শনিদেব সপ্তম ঘরে থাকলে অনেক সময় এটা দেখা যায়, যিনি আপনাকে সেই জিনিসগুলি সরবরাহ করছেন প্রয়োজনের অধিক দাম নিচ্ছেন এবং
মার্জিন আপনার কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় হবে আরও কোনো এরকম সরবরাহকারী আছে কিনা সেটার খোঁজ অবশ্যই আপনাকে রাখতে হবে এবং আস্তে আস্তে পরিবর্তন আনতে হবে। কারণ যে কোনো জিনিসই যা একচেটিয়া হয়ে যায়, যখনই আপনি কারোর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যাবেন, তখন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে আস্তে আস্তে অন্য একটি পর্যায়ে দাঁড় করাবে, যেখানে সে নিজের ইচ্ছে মতো চলবে এবং আপনাকেও সেইভাবেই চালাবে এবং সে অপরপক্ষ ভাববে তিনি না চালালে আপনি অচল। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা ভেঙে ফেলতে হবে। সেই জন্য আপনাকে বিকল্প উপায় ভেবে রাখতে হবে, যাতে করে সেই ব্যক্তিটি কখনো আপনাকে নাচাতে না পারে। একটা কথা খেয়াল রাখবেন, সে আপনাকে জিনিসপত্র সরবরাহ না করলে আপনার চলবে না, এই ধারণা ভেঙে দিতে হবে। আবার একই ক্ষেত্রে যারা জিনিসপত্র সরবরাহ করেন, যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে, আপনিও এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যেখানে জিনিসপত্র তুলছেন ডিস্ট্রিবিউট করার জন্য, বা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে আপনি জিনিসপত্রগুলি দিচ্ছেন, তারা আপনাকে অপদস্থ করছেন বারংবার। সেক্ষেত্রে সাবধান হয়ে যেতে হবে। আস্তে আস্তে আপনারও যে রিচ আছে, সেই রিচটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলতে হবে। এবং অবশ্যই পুরাতন ভালো, কিন্তু সেই পুরাতন যদি সমস্যা সৃষ্টি করে, তাকে অবশ্যই ত্যাগ করা উচিত। শনিদেব সপ্তম ঘরে থাকার সময় প্রতিযোগিতা কিন্তু থাকবেই, কিন্তু এই সময় আপনার ব্যবসায়িক সম্পর্কের ভিত মজবুত করার একটি সুবর্ণ সুযোগ আছে। যারা এই সময় সততার সাথে কাজ করবেন, তাদের ভবিষ্যতে বিশাল সাফল্য অপেক্ষা করছে। শনিদেব তো নিজেই সপ্তম ঘরে অবস্থান করছেন আপনার, একই সঙ্গে শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার প্রথম ঘরে। শনিদেব যখন আপনার প্রথম ঘরে দৃষ্টি দেন, তখন এটি কেবল বাইরের জগতের নয়, আপনার অভ্যন্তরীণ জগতে আলো ফেলতে শুরু করে। এই সময় আপনি নিজেকে আগের তুলনায় অনেক বেশি গম্ভীর, দায়িত্বশীল এবং আত্মবিশ্লেষণী ভাবতে শুরু করতে পারেন। যেসব বিষয় এতদিন হালকা মনে হতো, এখন সেগুলো আপনার কাছে গভীর প্রশ্ন হয়ে দেখা দেয়। আমি কে? আমার ভূমিকা কি? আমি কতটা দায়িত্ব নিচ্ছি নিজের জীবনের জন্য? এই দৃষ্টির প্রভাবে আপনি হয়তো নিজেকে কিছুটা একাকী বা চাপের মধ্যে দেখতে পারেন, কিন্তু এটাই সেই সময় যখন প্রকৃত উন্নতি ঘটে। কারণ শনিদেব আপনাকে বাধ্য করে নিজের জীবনের আয়না দেখাতে। আপনি নিজের ভুল, দ্বিধা, ভয় সমস্ত কিছুর সম্মুখীন হন। এই সব প্রক্রিয়ার মধ্য দিয়েই আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে, ভেতর থেকে মাটি ছুঁয়ে। এটি এমন একটি সময় যখন আপনি অবচেতনভাবে বাইরের লোকের চাহিদা মেটানোর চাইতে নিজের ভেতরের সত্যকে গুরুত্ব দিতে শুরু করেন। আপনি হয়তো স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন, নিজেকে উন্নত করার চেষ্টা করবেন এবং জীবনের মূল উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করবেন। তবে শনিদেব কেবল কঠোরতায় আনে না, এটি পুরস্কারও দেয়। যারা নিজের প্রতি সৎ থাকে, নিয়ম, অধ্যাবসায় এবং আত্মসংযমকে গ্রহণ করে, শনিদেব তাদের জীবনে স্থায়ী উন্নতির বীজ বপন করেন। এই সময় নিজের ওপর কঠোর না হয়ে বরং ধৈর্য ধরুন, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার জন্য সময় দিন, সেটাই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে তুলবে। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘরে। চতুর্থ ঘর হচ্ছে নিজের মানসিক শান্তি, মাতৃস্থানীয় সম্পর্ক, বাড়ি, গাড়ি, সম্পত্তি, নিজের আন্তরিকতা, নিরাপত্তা, ভরসা, গৃহস্থ জীবনের অভ্যন্তরীণ সুখ। শনিদেব যখন এই ঘরে দৃষ্টি দেন, তখন এইসব বিষয়ের ওপর একটি গম্ভীর, দায়িত্বপূর্ণ এবং ধৈর্য পরীক্ষার সময় শুরু হয়। অনেকের জন্য এটা মানসিকভাবে চাপের, আবার কারোর জন্য এটি হয় স্থায়ী ভিত্তি গড়ার সময়। কি কি পরিবর্তন বা অনুভব হতে পারে আপনার? পরিবারে দায়িত্বভাব বাড়তে পারে। এখন আপনি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করবেন। অভিভাবক সুলভ মনোভাব আসবে, বিশেষ করে মাতৃস্থানীয় কারোর প্রতি দায়িত্ব বাড়তে পারে। এই সময় আপনার মধ্যে একটি সচেতন ভাব তৈরি হবে মা এবং মাতৃস্থানীয় স্বাস্থ্যের প্রতি। যদি কোনো মানসিক দূরত্ব ছিল, তো সেগুলি আস্তে আস্তে কাটতে দেখা যায়। আপনার ধৈর্য এবং ভালোবাসা সেই দূরত্ব কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করে। একই সাথে বাসস্থান বা গৃহ সংক্রান্ত চিন্তা, নতুন বাড়ি কেনা, জমি সংক্রান্ত কাজ, সংস্কার বা মেরামতের পরিকল্পনা হতে পারে। তবে বিলম্ব বা বাধা আসতে পারে। শনিদেব সময় নেন, কিন্তু সুরক্ষাও দেন। আপনার কখনো কখনো এটা মনে হতে পারে মনের শান্তি কোনোভাবে ব্যাহত হচ্ছে, মনে হতে পারে কিছু একটা দমিয়ে রাখছে বা অতিরিক্ত দায়িত্বে মন ভারাক্রান্ত হচ্ছে। এমনটা খুবই সাধারণ। অতিরিক্ত দায়িত্ব যখন জীবনে থাকে, যখন নিজের জন্য সময় বের করা যায় না, তখন মনে হয় যেন এইসব করার জন্যই আপনার জন্ম হয়েছে। জেনে রাখবেন, যার দায়িত্ব যত বেশি, তার অবস্থান তত উচ্চে। এ সময় আপনি ধ্যান, সৎচিন্তা এবং বাস্তবতা মেনে চললে এই দৃষ্টি আশীর্বাদ হয়ে উঠতে পারে আপনার। এবার ইতিবাচক সুযোগ কি থাকবে?
দীর্ঘমেয়াদী রিয়েল এস্টেট বা জমি বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। আপনার জন্মছকে যদি গ্রহের অবস্থান সেই রকম থাকে তাহলে খুব অল্প দামের মধ্যে আপনি জমি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। পরিবারের ভিত মজবুত করার সুবর্ণ সময়। মানসিক ভারসাম্য সহনশীলতা বাড়বে। আপনার নিজের শিকড় বা পুরনো সম্পর্কের প্রতি টান অনুভব করতে পারেন আপনি, যেটা আপনাকে স্থিতি দেবে। আপনার জন্য করণীয় হবে মা এবং পরিবারের বয়স্ক সদস্যদের সম্মান ও সেবা করুন। বাস্তবতাকে মেনে চলুন, আবেগে সিদ্ধান্ত নেবেন না। বাড়ি এবং জমি সংক্রান্ত কাজ কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। নিয়ম নীতি যা আছে সমস্ত কিছু মেনে চললে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা নেই। নিয়মিত ধ্যান বা প্রার্থনা করলে এইরকম ধরনের কোনো মানসিক চাপ অনেক কমে যাবে। আপনি নিজেকে আরও বুঝতে সক্ষম হবেন। ধৈর্য ও দায়িত্ব ও অন্তরের সত্যতা থাকলে এই সময় আপনি নিজেকে অনেক শক্তিশালী হিসাবে দেখতে পাবেন। একই সঙ্গে শনিদেবের দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে। আপনার নবম ঘরটি হচ্ছে অত্যন্ত শুভ ঘর। ভাগ্য সৌভাগ্যকে নির্দেশ করে, উচ্চশিক্ষা ও দর্শন চিন্তাকে নির্দেশ করে। ধর্ম, আধ্যাত্মিকতা, গুরু, পিতা, নৈতিকতা, বিদেশ যাত্রা বা ভ্রমণ, জীবনে বিশ্বাস রাখার জায়গা হচ্ছে আপনার এই নবম ঘর। শনিদেব যখন এই ঘরে দৃষ্টি দেন তখন ঠিক কী ঘটে? শনি হচ্ছেন কার্মিক গ্রহ। সেই ধৈর্য, বাস্তবতা ও শৃঙ্খলা শেখান। তাই ভাগ্যের ঘরে দৃষ্টি দেওয়া মানে ভাগ্য ধীরে ধীরে উন্মোচিত হয়। শনিদেব এখানে যেন বলছেন আপনাকে, তুমি আগে নিজের কর্ম ঠিক করো, তারপরে আমি ফল দেব। এটা এমন একটা সময়, যদি এতদিন ধরে আপনি ভাগ্যের সমর্থন না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এবারে ভাগ্যের সমর্থন পাবেন। কিন্তু যদি আপনি ভাগ্যের সমর্থন আগে থেকে পেয়ে গেছেন তাহলে কিন্তু আপনাকে এবার থেকে আরও প্রচেষ্টা বাড়াতে হবে। সৎ থেকে সময়ের সাথে ধৈর্য ধরে এগোতে হবে। তাহলেই কিন্তু আবার ভাগ্য আস্তে আস্তে চমকাতে শুরু করবে, আপনাকে আশীর্বাদ করবে। একই সাথে ধর্ম ও দর্শনে গভীর টান অনুভূত হবে আপনার। এই সময়টা আপনার জীবনের গভীর প্রশ্নের দিকে নিয়ে যেতে পারে। কেউ কেউ গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের আশ্রয় নেবেন, কেউ বা আবার নিজের ভেতরের সত্য খুঁজে বেড়াবেন। পিতার সাথে সম্পর্ক, তার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নবম ঘর পিতারও ঘর, তাই পিতার স্বাস্থ্য নিয়ে সচেতনতা আপনার মনের মধ্যে বাড়তে দেখা যায়। সম্পর্কের বিষয়ে দৃষ্টির প্রভাব দেখা যায়। দায়িত্ব ও যত্ন কিন্তু দরকার। একই সাথে বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষায় বিলম্ব দেখা যায়। আপনি হয়তো বিদেশে যেতে চাইছেন বা উচ্চশিক্ষার সুযোগের অপেক্ষায় আছেন, কিন্তু কিছু বিলম্ব, বাধা বা প্রস্তুতির ঘাটতি দেখা দিতে পারে। শনিদেব এখানে বলছেন প্রস্তুতি ছাড়া কিছুই নয়। অবশ্যই ভবিষ্যতে আপনি যাতে বিপদে না পড়েন সেই জন্য কিন্তু প্রথমে আপনাকে সচেতন হতে হবে। সব দিক ঠিক করে নিতে হবে। সমস্ত কিছু আগে পিছে ভেবে নিতে হবে, তারপরেই কিন্তু সেই দিকে এগোনো যাবে। কারণ একবার এগিয়ে গেলে পিছিয়ে যেতে অনেকটাই সমস্যার সৃষ্টি হবে। যদি আপনি ভুলবশত কোনো দূর ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, হয়তো এমন কোনো ব্যক্তি আপনাকে এমন কিছু পরামর্শ দিয়েছেন যেই পরামর্শটি সম্পূর্ণ ভুল ধারণা। তিনি নিজের লাভের জন্য আপনাকে সেই পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনি সেটি আর 7-5 ভেবে দেখেননি। আপনি সেই দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু যখন আপনি সেখানে পৌঁছাবেন তখন দেখবেন তার পুরো উল্টোটাই হচ্ছে আপনার সাথে। সেই জন্য আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে, তারপরেই কিন্তু সেদিকে এগোনোর কথা ভাবতে হবে। ইতিবাচক দিক যদি বলি, অধ্যবসায়ের মাধ্যমে ভাগ্য নিজে ধরা দেবে। ধর্মীয় বা আধ্যাত্মিক উন্নতির সময় এটি। বিদেশ যাত্রা ধীরে হলেও স্থায়ী হতে পারে। আপনার বিশ্বাস ও মানসিক শক্তি আরও অনেকটা পোক্ত হবে। আপনি আগের তুলনায় আরও বেশি বুঝতে সক্ষম হবেন। করণীয় যেটা আছে, পিতার সেবা অবশ্যই করতে হবে, সম্মান দিতে হবে। ধর্মীয় বা সামাজিক কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, খুব ভালো একটা সময় আপনি পাবেন। কোনো গুরুজন বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের কাছ থেকে জ্ঞান অবশ্যই নিন। প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন, যোগব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। অবশ্যই আপনি যদি যোগব্যায়াম করেন তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময়। ভাগ্যের ওপর ভরসা কমিয়ে নিজের ওপরে নির্ভরতা আপনাকে বাড়াতে হবে। কারণ শনিদেব যখন আপনার নবম ঘরে দৃষ্টি দেন তখন ভাগ্য, বিশ্বাস ও জীবনের দৃষ্টিভঙ্গির ওপর এক গম্ভীর পরীক্ষা চলে। এটা এমন এক সময় যেখানে যদি আপনি ধৈর্য ধরেন, সৎ থাকেন, তাহলে ভাগ্য আপনার দিকেই আসবে। শুধু তা আসবে দায়িত্ব আর পরিশ্রমের বিনিময়ে। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করছেন। দশম ঘর হচ্ছে আপনার পেশা, কর্ম, সামাজিক মর্যাদা, কর্তৃত্ব, দায়িত্ব এবং উচ্চপদস্থতা সম্পর্কিত ঘর। এটি আপনার জীবনের উদ্দেশ্য, ধর্মীয় কর্মক্ষেত্রকেও নির্দেশ করছে। দেবগুরু বৃহস্পতি যদি এখানে থাকছেন, এবারে দেবগুরু বৃহস্পতি যখন আপনার দশম ঘরে অবস্থান করছেন তখন এই সময় হচ্ছে আপনার উন্নতির সময়। সম্মান, নৈতিক কর্মপথ এবং ভাগ্য নির্ভর সফলতা নিয়ে আসে।
প্রধানত কর্মক্ষেত্রে জ্ঞান ও ন্যায় বিচার বৃদ্ধি হতে দেখা যায়। আপনি নিজের কাউকে আরও উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখবেন। কেউ হয়তো শিক্ষাদান, পরামর্শ, নীতিনিষ্ঠ কাজ বা সেবামূলক পেশায় এগিয়ে যেতে পারেন। তাছাড়াও আপনার উচ্চপদস্থ যিনি রয়েছেন তার থেকে প্রশংসা ও সাহায্য পাওয়ার সম্ভাবনা প্রবল। বড় কোনো দায়িত্ব বা প্রমোশন আসতে পারে। কর্মের মধ্যে ধর্মীয় বা সামাজিক অর্থ দেখা যায়। আপনি শুধু কাজ করেই রোজগার করতে আগ্রহী হবেন না, তার মাধ্যমে সমাজকে কিছু দিতে চাইবেন। কর্মক্ষেত্রে খ্যাতি ও প্রশংসা বৃদ্ধি হতে দেখা যায়। কেউ কেউ সমাজে বক্তা, উপদেষ্টা, নেতা হিসাবে পরিচিতি পেতে পারেন যারা এইসব দিকে রয়েছেন। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, অর্থাৎ অর্থলাভের দিকটা আরও উন্মোচিত হতে দেখা যায়। অর্থলাভ বাড়তে পারে। পরিবারের সম্মান ও স্থিতি বৃদ্ধি পেতে দেখা যায়। বক্তৃতা বা লেখার মাধ্যমে পরিচিতি আসতে পারে। কণ্ঠে মাধুর্য ও প্রজ্ঞা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেবগুরুর দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ ঘরে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হতে পারে। বাড়ি কেনা বেচা বা শ্রী বৃদ্ধির সম্ভাবনা প্রবল। মানসিক শান্তি বাড়তে পারে, বিশেষত আধ্যাত্মিক চর্চায় যদি আপনি মনোযোগ বাড়ান তো। একসঙ্গে দেবগুরুর দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ ঘরে। শত্রুরা এই সময় দুর্বল হয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসতে পারে। তাছাড়াও চিকিৎসা বা স্বাস্থ্য সংশ্লিষ্ট পেশায় যারা রয়েছেন বা এরকম পেশার চেষ্টা করছেন, এই সময় তাদের জন্য উন্নতি অপেক্ষা করছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মানসিকভাবে দৃঢ়তা আসবে। এই সময় আপনার করণীয় কি? কর্মে ন্যায়ের পথে থাকতে হবে আপনাকে। সাফল্য আসবেই। ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকলে আরও গতি আসবে। অল্পে সন্তুষ্ট থাকবেন না, বরং উদ্দেশ্যকে ভাবুন, বড় কিছু ভাবুন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। তাছাড়াও গুরুজনদের পরামর্শ ও আশীর্বাদ অবশ্যই নিতে ভুলবেন না। এটা কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। দশম ঘরে দেবগুরু বৃহস্পতি মানে কর্মপথে এক মহাজাগরণ। এটি এমন একটি সময় যখন আপনি শুধু উপার্জন নয়, বরং সমাজে সম্মান, স্থিতি ও নৈতিক উচ্চতা লাভ করতে পারেন। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেমন ধন ও শান্তি দেয়, তেমনি শত্রুকে পরাজিত করবার বলও দেয়। এটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক আলোকময় সময় যদি আপনি জ্ঞান, ধৈর্য ও নীতির পথে চলেন তো। একই সঙ্গে গত মে মাসের 18 তারিখে রাহু এবং কেতুর গোচর হয়েছে। এই মুহূর্তে রাহুর অবস্থান রয়েছে আপনার ষষ্ঠ ঘরে এবং ষষ্ঠ ঘরে থেকে দৃষ্টি রয়েছে আপনার দশম ঘরে, আপনার দ্বাদশ ঘরে, আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার পঞ্চম ঘরে। একই সঙ্গে কেতু রয়েছে আপনার দ্বাদশ ঘরে এবং দৃষ্টি রয়েছে আপনার চতুর্থ, ষষ্ঠ, অষ্টম এবং একাদশ ঘরে। শ্রোতা বন্ধুরা, রাহু কেতুর এই যে গোচর ফল, এই গোচর ফলটি নিয়ে আরও একটি অন্য ভিডিও তৈরি হবে। ইতিমধ্যেই সময় অনেকটাই হয়ে গেছে, তাই এই ভিডিওর মাধ্যমে রাহু কেতুর গোচর ফলটি বলা সম্ভব হচ্ছে না। আগামী পর্বে আপনারা এই রাহু কেতুর গোচর ফল নিয়ে একটি পূর্ণাঙ্গ নতুন ভিডিও পাবেন। এবারে বলি সেই উপায়, যে উপায় করার ফলে কিনা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনটা আরও একটু সুন্দর হয়ে যায়। প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্বমুখে বসে অনির্দিষ্টবার ওম শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। তারপর 4-5টি তুলসী পাতা মুখে নিয়ে দিনটি শুরু করুন। গরু, কুকুর, কাক এই 3টি প্রাণী সেবা করতে পারলে গ্রহ শান্তি আসে। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, এইটুকুই। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে আগামী রাহু কেতুর গোচর ফল নিয়ে। ধন্যবাদ।